হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 4 দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। প্রথম পার্টে আমরা শিখব অ্যাডজাস্টিং এন্ট্রি, যেটাকে আমরা বাংলায় বলবো সমন্বয় জাবেদা। 2 নাম্বার পার্টে আমরা শিখব হচ্ছে ওয়ার্কশিট, যেটাকে আমরা বলি ইন্টারে পড়ছি কার্যপত্র। তো এই ওয়ার্কশিটটা হচ্ছে আমরা পরে করব, ঠিক আছে? আগে আমরা এই অ্যাডজাস্টিং জার্নালটা করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 4 নাম্বার চ্যাপ্টার থেকে 2017 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন এবং পার্ট সিতে 2টা প্রশ্ন, অর্থাৎ 28 মার্কের ম্যাথ শুধুমাত্র 4 নাম্বার চ্যাপ্টার থেকে দিছে। 18 সালে পার্ট সিতে 2টা প্রশ্ন অর্থাৎ 20 মার্ক। 19 সালে সেম, পার্ট বিতে 2টা, পার্ট সিতে 2টা। 20 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা। 21 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে 2টা প্রশ্ন, 24 মার্ক। 22 সালেও পার্ট বিতে একটা, পার্ট সিতে 2টা, 24 মার্ক। 23 সালে শুধুমাত্র পার্ট বিতে আছে, পার্ট সিতে এখান থেকে প্রশ্ন আসে নাই। তাহলে তোমরা পরীক্ষা দিবা 2024 সাল, তাহলে কনফার্ম থাকো এখান থেকে 2024 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো হয় তাহলে পার্ট সিতে আরেকটা প্রশ্ন পাইতে পারো। আমার কথাই ক্লিয়ার সবাই? জি স্যার। তবে কনফার্ম থাকো পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন থাকবেই। তো এই অ্যাডজাস্টিং এন্ট্রি এই পার্টটাকে আমরা টোটাল 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি শিখবো, মানে সমন্বয় জাবেদা শিখবো। 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখবো ক্লোজিং এন্ট্রি, মানে সমাপনী দাখিলা শিখবো। আর 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখবো রিভার্সিং এন্ট্রি, মানে বিপরীত দাখিলা শিখবো। তাহলে অ্যাডজাস্টিং মানে সমন্বয় দাখিলা, ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে সমাপনী দাখিলা, আর রিভার্সিং এন্ট্রি মানে হচ্ছে বিপরীত দাখিলা। তো এই 4টা ফরম্যাটই একটার একটার সাথে সম্পৃক্ত। তো আমরা শুরুতেই শিখবো হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি মানে সমন্বয় দাখিলা। তো ফর্মেটটাকে সমন্বয় দাখিলা কি এটা লেখা আমাদের সংজ্ঞা দিয়ে আছে, সংজ্ঞাটা আপনারা সবাই পড়ে নেবেন। সংজ্ঞাটা এরকম যে একটি কারবার প্রতিষ্ঠানে হিসাবকাল শেষে চূড়ান্ত হিসাব তৈরি করার সময় অলিখিত লেনদেন সমূহ, অর্থাৎ যে লেনদেনগুলো লেখা হয় নাই, যেমন কি বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয়। এই 4টা জিনিস, বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয়। এবং আরও কিছু তথ্য আছে, যেমন অবচয়, অনাদায় দেনা সঞ্চিতি, সমাপনী মূলোৎপন্ন ইত্যাদি হিসাবসমূহকে সংশ্লিষ্ট হিসাবের সাথে যোগ বা বিয়োগ করার জন্য যে জাবেদা দাখিলা প্রয়োজন হয় তাকে বলা হয় সমন্বয় জাবেদা বা সমন্বয় দাখিলা। তাহলে কি কি আইটেমগুলি? বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয়, অবচয়, অনাদায়ী দেনা সঞ্চিতি, সমাপনী মজুতপণ্য, এই কয়েকটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের এই সমন্বয় দাখিলা। তো সমন্বয় দাখিলা টোটাল আমরা এই সমন্বয় দাখিলাকে টোটাল আমরা 10টা রুলে ভাগ করছি। এই 10টা রুলে 10টা নিয়ম যদি আমরা পারি তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি রিলেটেড সকল সমস্যা তোমার সমাধান হয়ে যাবে। তো এই মধ্যে সর্বপ্রথম যে রুলটা সেটা আছে লেখা আছে যে অ্যাডজাস্টিং জার্নাল ফর প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স কথাটা মানে হচ্ছে অগ্রিম খরচ। মনে রাখবেন অগ্রিম খরচ হচ্ছে সম্পদ। অগ্রিম খরচ কি বলেন তো দেখি? সম্পদ। যেটা মনে থাকবে না সেটা খাতার মধ্যে লিখে রাখবেন, ঠিক আছে? জানি বারবার না বলতে হয়, আর রেকর্ড ক্লাসটা আমাদের আছে। তাহলে অ্যাডজাস্টিং জার্নাল ফর প্রিপেড এক্সপেন্স, যে কোনো ধরনের অগ্রিম খরচের জন্য সমন্বয় জাবেদা হচ্ছে প্রিপেড এক্সপেন্স ডেবিট, পার্টিকুলার এক্সপেন্স ক্রেডিট। এখানে পার্টিকুলার মানে প্রশ্নে যার নাম লেখা থাকবে তার নাম এখানে আমরা দিব, শুধুমাত্র চেঞ্জ হবে যে পার্টিকুলার। এখানে প্রশ্নে যদি স্যালারি থাকে তাহলে এখানে হবে স্যালারি এক্সপেন্স, প্রশ্নে যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স। কথা কি বুঝতে পারছি আমি? জি স্যার। তাহলে প্রিপেড এক্সপেন্সের জাবেদা কি? প্রিপেড এক্সপেন্স ডেবিট আর পার্টিকুলার এক্সপেন্স ক্রেডিট। যেমন একটা উদাহরণ দিছি, প্রিপেড ইন্স্যুরেন্স, টাকা হচ্ছে 5,000, তাহলে খরচের নামটা কিন্তু লেখা আসে ইন্স্যুরেন্স। এজন্য প্রিপেড এক্সপেন্স, এই এক্সপেন্সের পরিবর্তে খরচের নাম লেখা হয়েছে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট। আর পার্টিকুলার, এই পার্টিকুলার পরিবর্তে খরচের নাম লিখছি ইন্স্যুরেন্স এক্সপেন্স। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সের জাবেদা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। ক্লিয়ার?
জি স্যার। এখানে যদি লেখা থাকে প্রিপেড স্যালারিজ তাহলে জাবেদা কি হবে? প্রিপেড স্যালারি ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ক্রেডিট। বলো তো দেখি, আরেকজন বলো তো দেখি, প্রিপেড ওয়েজেস মানে মজুরি আছে, তাহলে সেই ক্ষেত্রে প্রিপেড ওয়েজেস ইস টাকা 5,000, তাহলে জাবেদা কি হবে? প্রিপেড এক্সপেন্স ডেবিট প্রিপেড এক্সপেন্স না, এক্সপেন্সের নাম তো বলেই দিছি ওয়েজেস, তাহলে জাবেদা হবে প্রিপেড ওয়েজেস ডেবিট ওয়েজেস আর ডেবিট ওয়েজেস এক্সপেন্স কি ক্রেডিট। ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পারছি নাকি? জি স্যার বুঝছি। এবার আসেন, জি স্যার। আবার একটা কথা আছে, যদি সমন্বয়ে এক্সপায়ার্ড লেখা থাকে, মানে লেখা থাকলো যে প্রিপেড ইন্স্যুরেন্স 5,000 টাকায় এক্সপায়ার্ড, যদি এক্সপায়ার্ড লেখা থাকে তাহলে উপরে জাবেদা উল্টা জাবেদা হবে, অর্থাৎ তখন জাবেদা হয়ে যাবে ডিবিটে ক্রেডিট করতে ক্রেডিটে ডিবিট করতে, তখন জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডিবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। মনে থাকবে? জি জি স্যার। স্যার। কি লেখা থাকলে উল্টা হবে বলো তো দেখি? এক্সপার্ট এক্সপায়ার্ড। এক্সপেন্স। তাহলে আমাকে একটু বলেন যে দেখি, প্রিপেড স্যালারিজ ইস টাকা 3,000, জাবেদা কি লিখবো? স্যার বুঝি নাই, আবার বলেন। প্রিপেড স্যালারি টাকা 3,000 টাকা, জাবেদা কি লিখবো? প্রিপেড স্যালারি ডেবিট ক্রেডিট। আর যদি লেখা থাকে প্রিপেড স্যালারি 2,000 টাকা এক্সপায়ার্ড, জাবেদা কি? স্যালারি এক্সপেন্স ডেবিট প্রিপেড স্যালারি ক্রেডিট। ওকে, ঠিক ক্রেডিট। আছে, আশা করি আমরা রুল 1 নাম্বারটা বুঝতে পারছি। এখন আমরা রুল 2 এ চলে যাব। রুল 2 এ লেখা আছে অ্যাডজাস্টিং জার্নাল ফর অ্যাক্রুড বা আউটস্ট্যান্ডিং বা ডিউ, এই তিনটা কথা মানে হচ্ছে বকেয়া। তাহলে বকেয়ার ইংলিশ হলো তিনটে, অ্যাক্রুড, আউটস্ট্যান্ডিং এবং ডিউ। এর সাথে লেখা আছে কি এক্সপেন্স, তার মানে বকেয়া খরচ। তাহলে আমরা প্রথম জাবেদায় শিখলাম অগ্রিম খরচ, এখন আমরা শিখব হচ্ছে বকেয়া খরচ। অগ্রিম খরচ হলো সম্পদ, বকেয়া খরচ হচ্ছে দায়। কি বলো তো দেখি, বকেয়া খরচ কি? দায়। দায়। দায় হচ্ছে সবসময় ক্রেডিট ব্যালেন্স, দায়ের অরিজিনাল ব্যালেন্স হলো ক্রেডিট, আর সম্পদে অরিজিনাল ব্যালেন্স কি বলো দেখি? ডেবিট। ডেবিট। ওকে, তাহলে এই যদি বকেয়া খরচ থাকে তাহলে তার জন্য জাবেদা হচ্ছে লেখা আছে পার্টিকুলার এক্সপেন্স ডেবিট। এখানে পার্টিকুলার মানে যার নাম লেখা থাকবে ঠিক তার নামই লিখতে হবে। আর এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, এক্সপেন্স মানে হচ্ছে যার নাম লেখা থাকবে ঠিক তার। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন স্যালারি অ্যাক্রুড ইস টাকা 6,000, তাহলে খরচের নামটা কি লেখা আছে? স্যালারি লেখা আছে, এই জন্য জাবেদা লেখা আছে স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট। ঠিক আছে? জি স্যার। তাহলে স্যালারি পরিবর্তে যদি লেখা থাকে ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাক্রুড ইস টাকা 6,000 টাকা, জাবেদা কি লিখবো? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট ক্রেডিট। ক্রেডিট। এই তো বুঝতে পারছেন। তাহলে ইন্টারেস্টের পরিবর্তে আমি যদি বলি ওয়েজেস অ্যাক্রুড, তাহলে জাবেদা কি লিখবো? ওয়েজেস এক্সপেন্স ডেবিট ওয়েজেস পেয়েবল ক্রেডিট। সবাই ডেবিট। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, এক প্রিপেড এক্সপেন্স, দুই কি অ্যাক্রুড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্সে জাবেদা পড়লাম প্রিপেড এক্সপেন্স ডেবিট পার্টিকুলার এক্সপেন্স ক্রেডিট, যেমন প্রিপেড ইন্স্যুরেন্সে জাবেদা প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। কিন্তু এখানে যদি এক্সপায়ার্ড লেখা থাকে তাহলে সেক্ষেত্রে জাবেদা কি হবে? উল্টা হবে। কি বলেন জাবেদা বলেন? পার্টিকুলার ডেবিট হবে, প্রিপেইড এক্সপেন্স ক্রেডিট হবে। আমি তো বলে দিছি, ইন্স্যুরেন্সের কথা তো বলে দিছি, তাহলে জাবেদা কি হবে? প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, জাবেদা কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। গুড। আর স্যালারি অ্যাক্রুডে জাবেদা কি শিখলাম 2 নাম্বার রুলসে? স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট। হুম, ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা দুইটা রুল কি ক্লিয়ার সবাই? জি স্যার। ঠিক আছে, এখন আমরা তাহলে 3 নাম্বার রুলে যাব। 3 নাম্বার রুলে আমরা শিখবো হচ্ছে জার্নাল অ্যাডজাস্টিং জার্নাল ফর অ্যাক্রুড আউটস্ট্যান্ডিং বা ডিউ রেভিনিউ, মানে কি বকেয়া, রেভিনিউ মানে কি আয়, বকেয়া আয়। বকেয়া খরচ কি সম্পদ না দায় বলো তো দেখি? দায়। দায়। তাহলে বকেয়া 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 আয় কি হবে? সম্পদ হবে। সম্পদ হবে। ঠিক আছে, তাহলে বকেয়া আয়ের জাবেদাটা হচ্ছে
রেভিনিউ রিসিভেবল ডেবিট আর পার্টিকুলার রেভিনিউ ক্রেডিট। তাহলে রেভিনিউ রিসিভেবল, রেভিনিউ মানে কি, যার নাম লেখা থাকবে ঠিক তার নামটা লিখতে হবে, ঠিক আছে। এখানে পার্টিকুলার রেভিনিউ মানে পার্টিকুলার ক্ষেত্রে যার নাম লেখা থাকবে ঠিক তার নামটাই লিখতে হবে। যেমন একটা উদাহরণ দিছি, ইন্টারেস্ট আর্নড বাট নট রিসিভ। তাহলে আয়ের নামটা লেখা আছে ইন্টারেস্ট, যাবে হবে কি রেভিনিউ পরিবর্তে হবে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে বকেয়া আয়ের যাবে কি ইন্টারেস্ট, বকেয়া আয়ের যাবে কি ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ক্লিয়ার তো সবাই? জি স্যার। তাহলে আমরা বলো তো দেখি ইন্টারেস্ট অ্যাক্রুড, আমরা এখানে যেটা বললাম সেটা হলো স্যালারি। তাহলে বলো তো দেখি যদি এই স্যালারি পরিবর্তে বলি ইন্টারেস্ট অ্যাক্রুড, টাকা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাক্রুড, টাকা হচ্ছে 6000। তাহলে সেক্ষেত্রে যাবে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। বা যদি লেখা থাকে ইন্টারেস্ট আর্ন বাট নট রিসিভ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যাবে হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ঠিক আছে? জি স্যার। ওকে, এই তিনটা জাবেদা তোমাদের। তো 4 নম্বর রুলটা ছিল অ্যাডজাস্টিং জার্নাল ফর আনআর্নড রেভিনিউ। এই আনআর্নড রেভিনিউ বাংলা হচ্ছে অনুপার্জিত আয়, অথবা আরেকটা যেটা আমরা জানি অগ্রিম আয়। অগ্রিম আয় হচ্ছে দায়। অগ্রিম আয় কি বলো দেখি? দায়। দায়। অগ্রিম আয়ের জাবেদা হচ্ছে পার্টিকুলার রেভিনিউ ডেবিট আনআর্নড রেভিনিউ ক্রেডিট। একটা উদাহরণ লিখছি আনআর্নড সার্ভিস রেভিনিউ। তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ জাবেদা হচ্ছে সার্ভিস রেভিনিউ ডেবিট আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ঠিক আছে? তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ জাবেদা কি হলো? সার্ভিস রেভিনিউ ডেবিট আনআর্নড সার্ভিস রেভিনিউ কি ক্রেডিট। তো এক্ষেত্রে একটা কথা আছে, যদি সমন্বয় আনআর্নডের পরে যদি লেখা থাকে আর্নড, তাহলে এই জাবেদাটা কি উল্টা জাবেদা হবে? তখন জাবেদা কি হবে বলো তো দেখি? আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। গুড। তাহলে নরমালি অগ্রিম আয়ের জাবেদা জানি সার্ভিস রেভিনিউ ডেবিট আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কিন্তু আনআর্নডের পরে যদি আর্নড লেখা থাকে তখন সেক্ষেত্রে জাবেদাটা কি হবে? আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আশা করি মনে থাকবে যে কখন আনআর্নডটা ডেবিট হবে আর কখন আনআর্নডটা কি হবে ক্রেডিট হবে, মনে থাকবে তো? জি স্যার। নরমাল ক্ষেত্রে আনআর্নডটা ক্রেডিট, আর যদি আর্ন থাকে তাহলে ওইটা কি আনআর্নডটা কি হয় ডেবিট হয়ে যায়, মনে জানি থাকে কিন্তু। হ্যাঁ, এবার 5 নম্বর রুলে লেখা আছে অ্যাডজাস্টিং জার্নাল ফর সাপ্লাইজ। এই সাপ্লাই দুইটা জাবেদা হয় সবসময়, মনে রাখবেন। যদি রেয়ামিলে সাপ্লাই থাকে, সাপ্লাই মানে হচ্ছে মুনিহারি, এটা সম্পদ। আর যদি সাপ্লাইস এক্সপেন্স থাকে তাহলে সেটা হলো খরচ। তাহলে শুধু সাপ্লাই যদি থাকে রেয়ামিলে তাহলে সেটা সম্পদ দিয়ে আছে, মনে রাখবেন। সম্পদ দিয়ে থাকলে আমরা খরচে জাবেদা দিব, আর যদি খরচ থাকে তাহলে আমরা সম্পদে জাবেদা দিব, মনে থাকবে? জি স্যার। রেয়ামিলে সম্পদ থাকলে কার জাবেদা দিব? খরচের যাবে। খরচের জাবেদা হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট। আর রেয়ামিলে যদি খরচ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সম্পদে যাবে, তখন সেক্ষেত্রে জাবেদার উল্টা যাবে, সাপ্লাইস ডেবিট সাপ্লাইস এক্সপেন্স কি ক্রেডিট, মনে থাকবে? জি স্যার। তাহলে বলেন তো দেখি, রেয়ামিলে সম্পদ দিয়ে আছে, জাবেদা কি হবে তখন? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট। আর রেয়ামিলে সাপ্লাইস এক্সপেন্স দিয়ে আছে তখন সেক্ষেত্রে জাবেদা কি হবে? সাপ্লাইস ডেবিট সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। গুড। তাহলে 5 নাম্বার জাবেদাটা আশা করি বুঝতে পারছি। নিচে একটা নোট লেখা আছে, যদি রেয়ামিলে সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের সমনে জাবেদা দিব, আর রেয়ামিলে যদি খরচ থাকে তাহলে কার জাবেদা দিব? সম্পদে জাবেদা। এটা আমি অলরেডি বলে ফেলেছি, ঠিক আছে? জি স্যার। তাহলে মনে থাকবে তো কখন সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট আর কখন সাপ্লাই ডেবিট আর সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট, এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার মধ্যে উল্টাপাল্টা করা যাবে না কিন্তু। তাহলে 5 নাম্বার রুল ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমরা 6 নম্বর রুলে শিখব। লেখা আছে অ্যাডজাস্টিং জার্নাল ফর সার্ভিস প্রোভাইডেড বাট নট বিল। অর্থাৎ সেবা প্রদান করছি কিন্তু বিল পাই নাই, অর্থাৎ বাকিতে সেবা দিছি। বাকিতে সেবা দেওয়ার ফলে দেনাদার সৃষ্টি হয়। দেনাদার একটা হচ্ছে সম্পদ। এর জন্য লেখা আছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ঠিক আছে? এটা আমরা নর্মাল জাবেদার মধ্যে যা শিখছি এই অ্যাডজাস্টিং জার্নালের মধ্যে সেম। তাহলে সার্ভিস প্রোভাইডেড বাট নট বিল, এই ক্ষেত্রে জাবেদা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর কি
সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস Credit. 7 নাম্বারটা অ্যাডজাস্টিং জার্নাল ফর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। আমরা নর্মালি অ্যাকাউন্টিং ইকুয়েশন ক্ষেত্রে ডিপ্রিসিয়েশনের যে জাবেদা দিছি অ্যাডজাস্টিং ক্ষেত্রে সেম জাবেদা। জাবেদা কি ডিপ্রিসিয়েশনের জাবেদা কি জানি? Depreciation expense debit, accumulated depreciation credit. গুড। 8 নাম্বার রুলের মধ্যে লেখা আছে অ্যাডজাস্টিং জার্নাল ফর এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি মানে কি সমাপনী মজুত পণ্য। যদি সমাপনী মজুত পণ্য জাবেদা দিতে পারে তাহলে জাবেদা হচ্ছে ইনভেন্টরি ডেবিট পারচেজ ক্রেডিট। ঠিক আছে? জি কিন্তু স্যার। যদি ওপেনিং ইনভেন্টরি থাকে অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য থাকে তাহলে উপর জাবেদা উল্টা যাবে। তাহলে জাবেদা কি হবে? পারচেজ ডেবিট ইনভেন্টরি ক্রেডিট। মনে থাকবে? তাহলে আমার সাথে সাথে কথা বলো তো দেখি এন্ডিং ইনভেন্টরি জাবেদা কি? জি স্যার। এন্ডিং ইনভেন্টরি জাবেদা কি? ইনভেন্টরি ডেবিট পারচেজ ক্রেডিট। আর ওপেনিং ইনভেন্টরি জাবেদা? পারচেজ ডেবিট ইনভেন্টরি ক্রেডিট। ঠিক আছে। এবার 9 নাম্বার রুলে আমরা শিখব অ্যাডজাস্টিং জার্নাল ফর মার্চেন্ডাইজ ডেস্ট্রয় বাই ফায়ার, অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য হয় এটা একটা লস। আমরা জানি লস মানে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, এর জন্য জানতে হবে লস অন ফায়ার ডেবিট আর পারচেজ ক্রেডিট। মনে থাকবে? মার্চেন্ডাইজ ডেস্ট্রয় বাই ফায়ার অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্য জাবেদা তাহলে আমরা কি লিখব? লস অন ফায়ার ডেবিট পারচেজ ক্রেডিট। লস অন ফায়ার ডেবিট পারচেজ ক্রেডিট। তাহলে আমরা 9টা রুল শিখে ফেললাম। হ্যাঁ, 10 নাম্বার 10, 11 এবং 12 এই 3টা রুল। 10 নাম্বার রুলটা আমরা লেখা আছে অ্যাডজাস্টিং জার্নাল ফর ব্যাড ডেট এক্সপেন্স। মনে রাখবেন 10 এবং 11 এই দুইটা জাবেদা যদি আমরা পারি তাহলে পুরো এই অ্যাডজাস্টিং জার্নাল তোমরা পারবা। অতএব এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে ব্যাড ডেট মানে অনাদায়ী পাওনা বা কুরিন যেটাকে আমরা বলি, এই অনাদায়ী পাওনা জাবেদা দিতে হয় দুইটা। প্রথমটা লেখা আছে যদি রেয়াবেলে অনাদায়ী দেনা সঞ্চিতি না থাকে তাহলে সেক্ষেত্রে যাবে না। অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি ওল্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেট মানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি না থাকে তাহলে সেক্ষেত্রে যাবে হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর যদি অ্যালাউন্স ফর ব্যাড ডেট রেয়াবেলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যাড ডেট এক্সপেন্সের পরিবর্তে হবে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট অর্থাৎ অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তার মানে দুইটা জাবেদা কিন্তু সেম। যদি অনাদায়ী দেনা সঞ্চিতি না থাকে তাহলে হবে ব্যাড ডেট, আর যদি থাকে তাহলে ওই নামেই যাবে। তাহলে কথাটা কি আমি আবার বলতেছি, রেয়াবেলে যদি অ্যালাউন্স ফর ব্যাড ইংলিশে বলে দেয় অ্যালাউন্স ফর ব্যাড ডেট যদি দেয়া না থাকে তাহলে জাবেদা কি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর রেয়াবেলে যদি অ্যালাউন্স ফর ব্যাড ডেট দেওয়া থাকে তাহলে জাবেদা হলো অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর 11 নাম্বারটা লেখা আছে অ্যাডজাস্টিং জার্নাল ফর এক্সট্রা অ্যালাউন্স ফর ব্যাড ডেট। এক্সট্রা মানে কি নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। এই নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি জাবেদা সবসময় ফিক্সড। জাবেদা হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে? তারপরে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি জাবেদা হচ্ছে ফিক্সড। ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেট কি ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। তাহলে মনে রাখেন ব্যাড ডেটের জাবেদা দেওয়ার জন্য আমাদের রেয়াবিলি দিয়ে খেয়াল করতে হবে রেয়াবিলি অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট আছে কিনা। যদি থাকে তাহলে জাবেদা কি লিখবো? ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল না না ক্রেডিট। ভুল বলছো। যদি রেয়াবিলি অ্যালাউন্স ফর ব্যাড ডেট থাকে তাহলে জাবেদা কি? Allowance for doubtful ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল আর যদি না থাকে bad না debt debit account receivable credit. আর নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেটের জাবেদা সবসময় ফিক্সড। কি জাবেদা? ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট Debit allowance for doubtful account credit. গুড। আর 12 নাম্বার জাবেদা সর্বশেষ লেখা আছে অ্যাডজাস্টিং জার্নাল ফর ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট। ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট মানে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপনের জাবেদা আমরা ইন্টারে বা 9-10 শিখছি। বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট আর বিজ্ঞাপন কি, ঠিক আছে না? স্যার এটা নিচে লিখছে ব্যাড ডেট ইন ট্রায়াল প্লাস যে লেখাটা লিখছে। ও এটা পরে, এটা আমি যখন তোমাদের এই অঙ্কটা করাবো তখন, মানে এটা ওই যে নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেপে টাকা বের করার যে সূত্রটা সেটা লিখে দিছি। ও হ্যাঁ লেখা আছে ব্যাড ডেপ ইন ট্রায়াল মানে কি ট্রায়াল ব্যালেন্সে মানে রেয়াবিলে যে ব্যাড ডেপ আছে এই টাকার সাথে আনরেকর্ডেড ব্যাড ডেপ মানে নতুন অনাদায় পাওনা যোগ করবো, নতুন অনাদায় পাওনার সঞ্চয় যোগ করবো, সেখান থেকে পুরাতন অনাদায় পাওনার সঞ্চয় বাদ দিব। এটা যখন অঙ্ক যাবো তখন আমি বলে দিব না। হ্যাঁ এখন আপাতত এটা বোঝার দরকার নাই, ঠিক আছে? জাস্ট জাবেদাগুলি শিখো। হ্যাঁ ম্যাডাম?
জি স্যার। আর 12 নম্বরে লেখা আছে বিলম্বিত বিজ্ঞাপন, এর জন্য জাবেদা হচ্ছে ফিক্সড। বিলম্বিত বিজ্ঞাপনের জাবেদা কখনো পরিবর্তন হবে না। যেমন ডিপ্রিসিয়েশনের জাবেদা ফিক্সড, তেমন ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্টের জাবেদাও কি ফিক্সড। জাবেদা হচ্ছে কি ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট আর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে 12টা রুলস। এই 12টা রুলস যদি কেউ ভালো করে পারে তাহলে তার এই চ্যাপ্টার কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই চ্যাপ্টার নেই, এর পরবর্তী যে কয়টা চ্যাপ্টার করব প্রত্যেকটা চ্যাপ্টারে এই কয়টা রুলস আমাদের কাজে লাগবে। আমি আগামী ক্লাসে তোমাদের এই 12টা রুলস হোমওয়ার্ক দিলাম। এই 12টা রুলস আমি শুধুমাত্র আইটেম বলবো, আপনাদের সুন্দর করে জাবেদাগুলি বলতে হবে। ঠিক আছে, এটা আমি সবগুলো ক্লোজ করে আমি বলবো। বলো তো দেখি অ্যাক্রোড স্যালারি যাবে দেখি, বলো তো দেখি ইন্টারেস্ট এক্সপেন্সে যাবে দেখি, এরকমভাবে বলবো, আপনাদের বলতে হবে। ঠিক আছে, জি স্যার। এই 12টা রুলস এ টু জেড একবারে এটিএম করবেন। এটিএম মানে কি একটা নাম মুখস্থ করে ফেলাবেন। ঠিক আছে, জি স্যার। ওকে। এবার আসি আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করি। হ্যাঁ, তাহলে আমরা অঙ্ক মধ্যে করব হচ্ছে প্রথম অঙ্কটা করব প্রবলেম 1 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, প্রবলেম 1 নাম্বার অঙ্কটা 2020 সাল ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন ছিল। প্রশ্নটা বলা আছে যে অনিক কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং ব্যালেন্স ইন সিলেক্টেড অ্যাকাউন্ট অন 31 ডিসেম্বর 2020। তাহলে অঙ্কটা কিন্তু 2020 সালের ডিসেম্বর 31 তারিখের অঙ্ক। এখানে লেখা আছে, প্রথমটা লেখা আছে কনসাল্টিং রেভিনিউ, মানে হচ্ছে সার্ভিস রেভিনিউ, মানে আয়ের মান দিয়ে আছে এটা। তাহলে আয় হচ্ছে 40,000 টাকা লেখা আছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা হচ্ছে ব্যয়। সাপ্লাইস এক্সপেন্স এটা হচ্ছে কি খরচ। তাহলে এখানে যে তিনটা আইটেম দিয়েছে এই তিনটা আইটেম হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্স। তাহলে ট্রায়াল ব্যালেন্স আমাদের সাপ্লাইস এক্সপেন্স দিয়ে আছে, এটা কি সাপ্লাইস কি খরচ না সম্পদ বলেন তো দেখি? সম্পদ। এক্সপেন্স খরচ। সাপ্লাইস মানে খরচ। তাহলে আমরা একটু আগে বলছিলাম যদি খরচ থাকে তাহলে সম্পদে যাবে দেই, আর সম্পদ হলে কার যাবে দেই? তাহলে এই সাপ্লাইস এক্সপেন্স আমাদের যেহেতু প্রশ্নে দিয়ে আছে, তাহলে আমরা এই অঙ্কের জন্য সাপ্লাইসে যাবে কি দিব? সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস গুড, সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স কি দেখছেন? আমি নিচেগুলো না পড়ে আমি সরাসরি বলা পারতেছি যে যাবে এটা কি হবে। তো আমরা অঙ্কগুলি নিচে একটু পড়ি। লেখা আছে অল দ্য অ্যাকাউন্ট হ্যাভ এ নর্মাল ব্যালেন্স, মানে রেয়ামেলে ব্যালেন্স দিয়ে আছে। অনেক কোম্পানি ডেবিট পেমেন্ট টু এক্সপেন্স অ্যাকাউন্ট হোয়েন পেইড অ্যান্ড ক্রেডিট রেভিনিউ অ্যাকাউন্ট হোয়েন রিসিভ। দ্য ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন গ্যাদার্ড অ্যাট ডিসেম্বর 2020। এখানে একের থেকে 4টা সমন্বয় আমাদের দিয়ে আছে এবং ইনস্ট্রাকশনের মধ্যে প্রথম বলছে যে জার্নাল দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট ডিসেম্বর 2020, অর্থাৎ ডিসেম্বর 2020 সালে যে আমাদের 4টা সমন্বয় দিয়ে আছে, 4টা সমন্বয় আমরা জাবেদা দিব। ঠিক আছে, তাহলে 4টা সময়ের মধ্যে প্রথমটা লেখা আছে, প্রথমটা একটু ভালো করে খেয়াল করবেন কি কি লেখা আছে, মনোযোগ সহকারে খেয়াল করবেন। বলেন তো অঙ্কটা শেষ হচ্ছে কোন তারিখে? ডিসেম্বর 31, 2000 কত? 20। 1 নম্বরের সমন্বয় বলছে যে অনেক কোম্পানি পেইড 2100 টাকা ফর 12 মান্থ অফ ইন্স্যুরেন্স কভার অন জুন 1, 2020। জুন 1, 2020 সালে 12 মাসের জন্য ইন্স্যুরেন্স দিছে। তাহলে জুন 1 তারিখে দিছে, আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে ডিসেম্বর 31 তারিখে। তাহলে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত 31 তারিখ পর্যন্ত কয় মাস একটু বলেন তো দেখি? 6 মাস। ভালো করে কইনে বলো। 7 মাস। 7 মাস। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস দেখি? 7 মাস। 7 মাস। তাহলে মনে রাখবেন যে এটা 2020 সালে 7 মাস। এই যে মাসে দিছি এই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত 7 মাস, যে মাসে দিছে ওই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত যে 7 মাস হলো, এই 7 মাস হচ্ছে খরচ। 7 মাসটা কি বলো দেখি? খরচ। খরচ। তাহলে বাকি থাকে কয় মাস? 5 মাস। এই 5 মাস হলো অগ্রিম। 5 মাস কি বলেন দেখি? অগ্রিম। অগ্রিম। তাহলে খরচ 7 মাস, অগ্রিম 5 মাস, এই দুটো কি ক্লিয়ার? জি স্যার। এখন আসি আমরা কি খরচে জাবেদা দিব নাকি অগ্রিমে জাবেদা দিব, সেটা ডিপেন্ড করে আমাদের রেয়ামিলের উপরে। দাও রেয়ামিলে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স লেখা আছে 2100 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা কি খরচ না সম্পদ? খরচ। তাহলে খরচ, তাহলে আমরা কার জাবেদা দিব? সম্পদের জাবেদা দিব। সম্পদে যাবে। গুড। তাহলে সম্পদ কি 7 মাস নাকি সম্পদ 5 মাস ছিল? 7 মাস। কয় মাস? 5 মাস। 5 মাস। এর জন্য এই 2100 টাকারে আমরা 12 দ্বারা ভাগ করছি আর 5 দ্বারা গুণ করে হয়েছে 875 টাকা। ঠিক আছে? জি স্যার। 875 টাকা কি ক্লিয়ার সবাই?
জি স্যার। এখন যেহেতু সম্পদের জাবেদা দিব, তাহলে সম্পদের জাবেদা আমরা জানি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর কি, সরি সম্পদের জাবেদা কি জানি, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর কি, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। আর যদি খরচে জাবেদা দিতাম তাহলে জাবেদা কি হতো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। বলো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর কি, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স ক্রেডিট। বুঝতে পারছি না বুঝি নাই বলো? আমি আবার কথাটা বলতেছি, ভালো করে ক্লিয়ার হও, হ্যাঁ? এরকম অল্প বুঝলে কাজ হবে না কিন্তু। এখানে জুন 1, 2020 সালে আমরা 12 মাসের জন্য দিছি, তাহলে জুন থেকে ডিসেম্বর মধ্যে হয় 7 মাস। এই যে 7 মাসে 7 মাস হলো খরচ, তাহলে 12 মাসের মধ্যে 7 মাস যদি খরচ হয়, সম্পদ কয় মাস? 5 মাস। 5 মাস। এখন আমাদের রেয়ামিলে লেখা আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা কি খরচ না সম্পদ দিয়ে আছে বলো তো দেখি? খরচ দেওয়া আছে। তাহলে খরচ দিয়ে আছে, তাহলে খরচ তাহলে আমরা কার জায়গায় দেই? সম্পদের। সম্পদের জায়গায় না? জি স্যার। জি স্যার। সম্পদের জাবেদা আমরা কি জানি? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। সম্পদের জাবেদা এইটা, এটা খরচে জাবেদা বললা। সরি স্যার, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট হবে। হ্যাঁ, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা হলো সম্পদের জাবেদা। আর খরচের জাবেদা যখন এক্সপার্ট থাকে সেটা খরচ হয়ে যায়, খরচের জাবেদা তোমরা বলে বেরে ফেলাইছো, হ্যাঁ? তাহলে এটা জাবেদা কি হবে বলো তো দেখি, এক নম্বর অঙ্কের জাবেদা প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। কত টাকা? 800 875। 875। তোমরা দেখো তো সবাই এই যে সলিউশন পিডিএফটা দেখতেছো কিনা? দেখতেছি স্যার। ওকে, তাহলে আমরা এক নম্বর সমন্বয় জাবেদা লিখছি, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট 875 875। আর এটা অঙ্কটা হবে ডেট, অ্যাকাউন্টের রেফারেন্স, ডেবিট ক্রেডিট টাকা। ডেটটা সবসময় হবে একটা ডেটই হবে, ডিসেম্বর 31, 2020। ঠিক আছে, ডেটের ঘরে একটাই দিবা, এরপরে খালি সিরিয়াল দিবা 1 2 3 4। ডেট কিন্তু প্রত্যেকবার দেওয়া দাও, কারণ প্রত্যেকটা জাবেদার ডেট একটাই, যে মাস আছে ওই মাসে কি শেষ তারিখ। ঠিক আছে, জি স্যার। এই জন্য ডেট একটা হবে কিন্তু সিরিয়াল দিবে 1 2 3 4 5। এই যে জাবেদা পার্টিকুলার ঘরে দিবে 1 2 3 4 5 এরকম জাবেদা দিবা। তাহলে এক নম্বর জাবেদা ক্লিয়ার সবাই? জি স্যার। এবার আসি 2 নাম্বারটা, লেখা আছে অ্যাকাউন্ট অফ সাপ্লাইজ অন ডিসেম্বর 2020 ইন্ডিকেট দ্য সাপ্লাইজ 800 টাকা আর অন হ্যান্ড। তাহলে 800 টাকা হাতে আছে সাপ্লাইজ, যেটা হাতে আছে সেটা সম্পদ, আর যেটা খরচ হয়ে গেছে, যেটা হাতে নাই সেটা কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে আমাদের সাপ্লাই রেয়ামিলে দিয়ে আছে 2450 টাকা, এটা সাপ্লাইস এক্সপেন্স দিয়ে আছে। তাহলে যেহেতু সাপ্লাইস এক্সপেন্স দিয়ে আছে, সম্পদ দিয়ে আছে না খরচ দিয়ে আছে? খরচ দেওয়া আছে। তাহলে খরচ তাহলে আমরা কার জাবেদা দেই? সম্পদের। তাহলে সম্পদের জাবেদা কি জানি? সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। আবার বলেন, ভালো করে বলেন, শুনি নাই। সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। ওকে, আমরা তাহলে এই যে জাবেদা দিলাম এটা কি খরচের জাবেদা দিলাম না সম্পদের জাবেদা দিলাম? সম্পদের তাহলে জন্য সম্পদ আমার হাতে কত আছে বলো দেখি, 2450 নাকি 800 টাকা? 800 টাকা। তাহলে 800 টাকা হচ্ছে সম্পদ, এটা জাবেদায় দিব আমরা। তাহলে লেখা আছে সাপ্লাইস ডেবিট আর সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট 800 টাকা 800 টাকা। ক্লিয়ার? জি স্যার। 2 নাম্বার সমন্বয় জাবেদা কি ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার 3 নাম্বারটা আসে, লেখা আছে অন ডিসেম্বর 31, 2020 অনেক কোম্পানি কালেক্টেড 40,000 টাকা ফর কনসাল্টিং সার্ভিস টু বি পারফর্ম ফ্রম ডিসেম্বর 31 2020 দো মার্চ 31, 2021। বলছে যে 40,000 টাকা কনসাল্টিং সার্ভিস বাবদ কালেক্ট করছি ডিসেম্বর 1, 2020 থেকে মার্চ 31, 2021। তাহলে দেখো, ডিসেম্বর মাস 2020 সালে ডিসেম্বর মাস, 2021 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে কয় মাসের জন্য রিসিভ করছি টোটাল? 21 সালে 3 মাস আর 20 সালে কয় মাস? 1 মাস। 1 মাস। তাহলে টোটাল কয় মাসের জন্য রিসিভ করা হয়েছে? 4 মাসের জন্য রিসিভ। ঠিক আছে, তাহলে এই 40,000 টাকা হচ্ছে 4 মাসের জন্য রিসিভ করা হয়েছে।
তাহলে 4 মাসে যদি 40,000 টাকা, তাহলে 1 মাসে কত করে পড়ে? 10,000 10,000। এখন প্রশ্ন হচ্ছে আমরা কার চাপে দিব এটা। আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেছে ডিসেম্বর 31, 2020 সালে, ঠিক আছে না? জি স্যার এখন দেখেন এটা কনসাল্টিং রেভিনিউ আমাদের এই যে রেয়ামে দিয়ে আছে, কনসাল্টিং রেভিনিউ দিয়ে 40,000 টাকা, তাহলে এটা কি আয় দিয়ে আছে না? জি স্যার মনে রাখবেন সবসময় সম্পদ থাকলে আমরা যাবে দিব খরচ, খরচ থাকলে যাবে দিব কি সম্পদের, মনে থাকবে। আবার আয় থাকলে যাবে দিব দায়ের, দায় থাকলে যাবে দিব আয়ের, মনে থাকবে। মানে সম্পদের বিপরীত হচ্ছে খরচ, আয়ের বিপরীত হচ্ছে কি দায়, মনে থাকবে। মানে কনসাল্টিং রেভিনিউতে 40,000 টাকা দিয়ে আছে, এটা আয় দিয়ে আছে, আয় থাকলে আমরা কার যাবে দেই? দায়ের যাবে। তাহলে অগ্রিম আয় মানে দায়, দায়ের যাবে আমরা নরমালি কি শিখছিলাম? দায়ের যাবে কি, অগ্রিম আয় যাবে কি শিখছিলাম? সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআন সার্ভিস রেভিনিউ কি ক্রেডিট, ঠিক আছে। প্রথম দিন এর জন্য আমি বলে দিলাম, এরপরে কিন্তু আমরা এগুলো বলবো না, ঠিক আছে। জি স্যার তাহলে সার্ভিস রেভিনিউ পরিবর্তন হবে কি কনসাল্টিং রেভিনিউ হবে। তাহলে আমরা এখানে যাবে দিছি কনসাল্টিং সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআন কনসাল্টিং সার্ভিস রেভিনিউ কি ক্রেডিট, ঠিক আছে। এখন এটা কি আয়ের যাবে দিলাম নাকি দায়ের যাবে দিলাম বলেন তো দেখি? দায়ের যাবে। দায়। এখন টোটাল 40,000 টা রিসিভ করছে 4 মাসের জন্য। 4 মাসের মধ্যে 2020 সালে এক মাস আমাদের আয় হয়েছে, তাহলে বাদ বাকি 3 মাস আমাদের কি দায় নাকি। এর জন্য 40,000 কে 4 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ করেছে 30,000 টাকা। ক্লিয়ার? জি স্যার এই তিনটা কি বুঝতে পারছেন সবাই? বুঝছি স্যার। ওকে, মনে রাখেন কিন্তু সমস্যা হলে আমাকে প্রশ্ন করবেন। এবার আছে ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট ইজ টু বি চার্জ 10,000 টাকা পার অ্যানাম। তাহলে ডিপ্রিসিয়েশন যাবে তো ফিক্সড, যাবে দেখি ডিপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন রেট 10,000 টাকা 10,000 টাকা। ক্লিয়ার? জি স্যার তাহলে এক নাম্বারটা যে 4টা সমানে যাবে দেখলাম, এর মধ্যে আপনাদের কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার ওকে, তাহলে আশা করি এটা ক্লিয়ার। 2 নম্বরে লেখা আছে অন দ্য বেসিস অফ অ্যাডজাস্টিং এন্ট্রি প্রিপেয়ার দ্য রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং এন্ট্রি দিতে হবে এই সমন্বয় যাবে উপর ভিত্তি করে। এখন শুনেন, রিভার্সিং এন্ট্রি মানে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা মানে কি, ডেবিটে ক্রিয়েট করব, ক্রেডিটে কি করব বলো দেখি? ডেবিট করব। ডেবিট করব। তাহলে বিপরীত দাখিলা কিন্তু কোনো সমস্যা না। যেমন এটার জন্য যদি বিপরীত দাখিলা দেয় প্রিপেড ইন্স্যুরেন্স, এটার জন্য যাবে, তাহলে এই যাবে বিপরীত যাবে কি হবে দেখে দিয়ে বলেন তো দেখি, এটা উল্টা করুন, যাবে কি হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এটার যাবে কি হবে? সাপ্লাই এক্সপেন্স ডেবিট সাপ্লাই ক্রেডিট। এটার যাবে কি হবে? আর্নার্ড কনসাল্টিং সার্ভিস রেভিনিউ কনসাল্টিং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, তাহলে এগুলা কি খুব কঠিন রিভার্সিং? না স্যার। রিভার্সিং সমস্যা না, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন কোন আইটেমের জন্য আমি রিভার্সিং এন্ট্রি দিব সেটা হলো আপনাদের জানতে হবে। সবগুলোর জন্য কিন্তু রিভার্সিং এন্ট্রি হবে না। কি বলছি বলো দেখি? সবগুলো আইটেমের জন্য রিভার্সিং এন্ট্রি হবে না। আমাদের কিছু স্পেসিফিক কিছু আইটেম দিয়ে আছে যার জন্য রিভার্সিং এন্ট্রি হবে। এন্ড প্রশ্ন, স্যার কার কার জন্য রিভার্সিং এন্ট্রি দিব আসেন দেখাই দিতেছি। এই যে এখানে লেখা আছে রিভার্সিং এন্ট্রির জন্য প্রয়োজন এই 7টা আইটেম আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথম লেখা আছে সমস্ত প্রকার বকেয়া আয়ের জন্য আমরা রিভার্সিং এন্ট্রি দিব। সমস্ত প্রকার বকেয়া ব্যয়, তাহলে বকেয়া আয় বকেয়া ব্যয়ের জন্য আমরা চোখ বুঝে রিভার্সিং এন্ট্রি দিব। ক্লিয়ার কথা? জি স্যার। সমস্যা হচ্ছে প্রিপেড এক্সপেন্সের ক্ষেত্রে লেখা আছে প্রিপেড এক্সপেন্সের ক্ষেত্রে সমন্বয় যদি কোনো অগ্রিম খরচ বা প্রিপেড এক্সপেন্স ডেবিট হয় তাহলে তার জন্য রিভার্সিং এন্ট্রি দিতে হবে, আর যদি ডেবিট না হয় তাহলে তার জন্য রিভার্সিং এন্ট্রি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে প্রিপেড এক্সপেন্সের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, প্রিপেড এক্সপেন্স কি ডেবিট হওয়ার লাগবে না ক্রেডিট হওয়ার লাগবে, সমানে যাবে তাই? ডেবিট হওয়া লাগবে। ডেবিট হলো, যদি ডেবিট হয় তাহলে তার জন্য রিভার্সিং দিব, আর যদি ক্রেডিট হয় তাহলে তার জন্য রিভার্সিং এন্ট্রি দেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে এই যে আমাদের যে অঙ্কটা এখানে ছিল কই, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স কে, তাহলে এখানে প্রিপেডটা কি ডেবিট হইছে না ক্রেডিট হইছে? ডেবিট হইছে। তাহলে এর জন্য কি রিভার্সিং দিব না দিব না? দিব। কিন্তু যদি ভুলে যদি প্রিপেড ইন্স্যুরেন্স যদি ক্রেডিট হয়ে যেত তাহলে তার জন্য রিভার্সিং দেওয়ার প্রয়োজন ছিল না। না। তাহলে মনে রাখেন 1 নম্বর সমনের জন্য কি রিভার্সিং দিব না দিব না?
দিব। 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 ওকে, 4 নম্বর কথা লেখা আছে সমন্বয়ে যদি অগ্রিম আয় মানে আনআর্নড রেভিনিউ যদি ক্রেডিট হয় তাহলে তার জন্য রিভার্সিং এন্ট্রি দিব, ক্রেডিট না হয়ে যদি ডেবিট হয় তাহলে তার জন্য রিভার্সিং এন্ট্রি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আনআর্নড রেভিনিউর ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, মনে থাকবে? তাহলে জি প্রিপেড স্যার। এক্সপেন্সকে ডেবিট হওয়া লাগবো, আনআর্নডে কি হওয়া লাগবো বলো দেখি? ক্রেডিট হওয়া লাগবে। আর বকেয়া আয় বকেয়া ব্যয়ের জন্য কোনো ডেবিট ক্রেডিট নাই, বকেয়া আয় বকেয়া ব্যয় হলেই আমরা রিভার্সিং দিয়ে দিব। ক্লিয়ার? 4টা আইটেম প্রথম। জি স্যার। এবার 5 নম্বর লেখা আছে বাকিতে সেবার জন্য রিভার্সিং দিতে হবে, বাকিতে সেবার জন্য রিভার্সিং এন্ট্রি আমরা দিব। 6 নম্বর লেখা আছে সাপ্লাইস এক্সপেন্স যদি অ্যাডজাস্টিং জার্নালের ক্ষেত্রে ক্রেডিট হয় তাহলে তার জন্য রিভার্সিং দিতে হবে, যদি ক্রেডিট না হয় তাহলে তার জন্য রিভার্সিং এন্ট্রি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে সাপ্লাইস নাই। এক্সপেন্সের ক্ষেত্রে কন্ডিশন আছে সাপ্লাইস কি ডেবিট হওয়া লাগবে না ক্রেডিট হওয়া লাগবে? ক্রেডিট হওয়া লাগবে। যদি ক্রেডিট হয় Credit। তার জন্য রিভার্সিং দিব, যদি ডেবিট হয় তাহলে রিভার্সিং দেওয়ার কোনো প্রয়োজন নাই। নাই। তাহলে দেখেন তো আমাদের এই অঙ্কের মধ্যে সাপ্লাইস কি ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? Debit। এক্সপেন্স ক্রেডিট হয়েছে। তাহলে রিভার্সিং দিব না দিব না? দিব। দিব। তাহলে 1 নম্বরের জন্য আমরা যাবে দিব, 2 নম্বরের জন্য আমরা দিব নাকি? জি স্যার। আর এখানে 7 নম্বরে বলছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য রিভার্সিং এন্ট্রি দিতে হবে না, তাহলে ডিপ্রিসিয়েশনের জন্য কখনো আমরা রিভার্সিং এন্ট্রি দিব না। ক্লিয়ার? না। তাহলে জি মনে স্যার। রাখবেন রিভার্সিং এন্ট্রি দিতে হবে কয়টা আইটেমের জন্য বলো দেখি? এই 7টা আইটেম যদি আপনি পারেন তাহলে রিভার্সিং এন্ট্রি আপনি পারবেন। তাহলে প্রথমে বকেয়া আয় বকেয়া ব্যয় চোখ বুঝে যাবে দিব, প্রিপেড এক্সপেন্সে ডেবিট হয় দিব, আদারওয়াইজ আমরা দিব না। আনানটা কি হওয়ার লাগবো? ক্রেডিট হওয়ার লাগবো। বাকিতে সেবার জন্য চোখ বুঝে যাবে দিব, সাপ্লাইস এক্সপেন্স যদি ক্রেডিট হয় তাহলে দিব, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। আর ডিপ্রিসিয়েশনের জন্য রিভার্সিং এন্ট্রি কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে দেখেন আমরা প্রথম দুইটা সিলেক্ট করলাম, 3 নাম্বারটা আনআর্ন ক্রেডিট হয়ে গেছে, তাহলে এটার কোনো রিভার্সিং এন্ট্রি দিব না দিব না? আনআর্ন রেভিনিউ কি ডেবিট হওয়া লাগে না ক্রেডিট হওয়া লাগে রিভার্সিং দেওয়ার জন্য? ক্রেডিট হওয়া লাগে। তাহলে এটা ক্রেডিটই আছে, তাহলে এর জন্য রিভার্সিং এন্ট্রি আমরা কি দেব? আর 4 দিব। নম্বরে ডিপ্রিসিয়েশনের জন্য কি রিভার্সিং দেওয়ার প্রয়োজন আছে? না। না। নাই। তাহলে এই 4টার মধ্যে আমরা দিব প্রথম 3টার জন্য, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে দিয়ে দিয়ে আপনারা যাবে ডেবিটে ক্রেডিট করবে, এই যে লেখা আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট, আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ডেবিট কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। ক্লিয়ার রিভার্সিংটা? জি স্যার। জি স্যার। 4 নাম্বার জন্য কিন্তু কোনো দেয়া হলো না। হ্যাঁ, তাহলে আমরা রিভার্সিং এন্ট্রি এবং অ্যাডজাস্টিং জার্নাল 1 নম্বর অঙ্কটা যে করলাম এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমার সাথে কথা বলতে পারেন। না স্যার। 1 নাম্বার প্রশ্নটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এই অঙ্কটা ভালো করে সবাই বুঝে বুঝে করবেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন। হ্যাঁ, জি স্যার। তাহলে আজকে যেহেতু নতুন ক্লাস আজকে আমি আর আগাবো না। হ্যাঁ, আগামী ক্লাস থেকে আপনাদের নিয়ে যুদ্ধ শুরু করব, ঠিক আছে? তাহলে আজকে আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হলো ওই 12টা রুল একবারে এটিএম করবেন। এটিএম বুঝেন তো? বলেন তো এটিএম মানে কি? এটিএম মানে কি? এক টানা মুখস্থ, মনে থাকবে? জি স্যার। জি স্যার। অটোমেটিক টেলার মেশিন না কিন্তু। হ্যাঁ, এটা এক টানা মুখস্থ, একবার 12টা রুল একদম একবারে জিবার আগায় জানা এসে পড়ে এরকম ভাবে পড়বেন। ওই 12টা রুল PDF করার পরে এই প্রবলেম 1 নম্বর অঙ্কটা আপনারা নিজ দায়িত্বে হাতে কলমে করবেন, ঠিক আছে? এইটুকু হচ্ছে আজকে আপনাদের বাসার কাজ, মনে থাকবে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকের রেকর্ড ক্লাস আমি এখানেই রাখছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে